ঢাকা মহানগরীকে ঘিরে থাকা ৬টি নদী পরিণত হয়েছে বিষাক্ত তরল বর্জ্যের আধারে। দ্রুত পদক্ষেপের তাগিদ থাকলেও টাস্কফোর্স এগুচ্ছে ধীর গতিতে। তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। দাভোসে এক কর্মশালায় প্রধানমন্ত্রী যোগ দিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। বারবার নোটিশ দিয়েও রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে সরানো যাচ্ছে না ব্যবসায়ীদের, বললেন উত্তরের মেয়র। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদেও নেই অগ্রগতি। রাজধানীর গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান। প্রতিবাদে প্রেসক্লাবের সামনে হকারদের বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসনের দাবি। এবং সুনামগঞ্জে জলমাহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৮ জন সদর হাসপাতালে ভর্তি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শুষ্ক মৌসুমের শুরু থেকেই ঢাকা মহানগরীকে ঘিরে থাকা ৬টি নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। নাব্য কমে যাওয়ায় বিষাক্ত তরল বর্জ্যের আধারে পরিণত হয়েছে নদীগুলো, যা বিষিয়ে তুলছে আশপাশের পরিবেশকে। নদী বাঁচাতে পরিবেশবাদী সংগঠনগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেও সংশ্লিষ্ট টাস্কফোর্স এগুচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। নদী তো নয়, যেন আলকাত্রার স্রোতধারা। বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, বংশী ও বালু নদীমাতৃক এই দেশের রাজধানী ঢাকাকে ঘিরে বহুকাল ধরে বয়ে চলা এই ৬টি নদী কালের বিবর্তনে, অতিদূষণে আজ অস্তিত্ব সংকটে। এর মধ্যে বুড়িগঙ্গার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আইডিইবির তথ্যানুসারে ধলেশ্বরী ও বংশীবাদে অন্য 4টি নদীতে প্রতিদিন মিশে যাচ্ছে 1093টি শিল্প কারখানার বর্জ্য। এর মধ্যে ট্যানারি শিল্প 300টি, পোশাক শিল্প 500টি, ওষুধ শিল্প 125টি ও অন্যান্য শিল্প রয়েছে 168টি। নৌবাহিনীর এক প্রতিবেদন বলছে, ঢাকার চারপাশের নদীতে প্রতিদিন গড়ে 60 থেকে 65 হাজার ঘনমিটার বর্জ্য ফেলা হয়। মোট বর্জ্যের 60% ট্যানারি সহ অন্যান্য শিল্প খাতের। বাকি 40%-এর মধ্যে ইট, কাঠ, প্লাস্টিক ও ধাতব পদার্থ সহ বিভিন্ন কঠিন বর্জ্য 15%। ঘর গৃহস্থালী সহ অন্যান্য বর্জ্য 15% এবং 10% রয়েছে নৌযান বর্জ্য। বিপুল পরিমাণ বর্জ্য বদলে দিচ্ছে পানির রং, দূষিত করছে পরিবেশ। গন্ধের কারণে তো বাসায় থাকা যায় না। যারা এখানে গোসল করতে আসে এরাও বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়। বিভিন্ন গবেষণার তথ্যানুসারে দূষণের কারণে ঢাকার চারদিকের নদীর পানিতে আশঙ্কাজনক হারে কমছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা, যা একদিকে জলজ প্রাণীর জীবন নাশ করছে, অন্যদিকে সামগ্রিক পরিবেশের বিপর্যয় ঘটিয়ে হুমকির মুখে ফেলছে রাজধানীবাসীকে। অক্সিজেন শূন্যতায় শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা, শীতলক্ষা ও তুরাগের কিছু অংশ অনেকটাই মাছ শূন্য হয়ে পড়ছে। একই কারণে অন্য নদীগুলো এই ভয়াবহ পরিণতিকে আলিঙ্গন করছে ধীরে ধীরে। বর্ষাকাল লাগা কালা হয়ে যায় পানি, মাছ টাছ আর পাওয়া যায় না। 5 বছর আগে যেরকম মাছ পাইছি, এই 5 বছর পরে থেকে এরকম মাছ আর পাই না। দূষণ ও দখল রোধে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে 2009 সালে গঠিত টাস্কফোর্স কিছু অভিযান পরিচালনা ও কর্মকৌশল নির্ধারণ করলেও এখনো শুরু করতে পারেনি চূড়ান্ত কাজ। টেমস নদী পরিষ্কার করতে লেগেছিল প্রায় 50 থেকে 60 বছর। আমরা তো উদ্যোগ মাত্র নিলাম। এটা আমাদের সকলের অংশগ্রহণ এবং সম্পৃক্ত থাকলে মনে করি বেশি দিন লাগবে না নদীকে ঠিক করার। নদী রক্ষায় সরকারকে আরো বেশি তৎপর হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো। নদী দূষণ রোধ করার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অঙ্গীকার কম। সরকার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সবসময় শিল্প প্রতিষ্ঠানের পক্ষই নিয়ে নেয়। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার উদ্যোগ বুড়িগঙ্গা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা। তাদের মতে, নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা গেলে ফিরবে ঢাকার নদীর পুরনো রূপ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি শীর্ষক কর্মশালায় এই অঙ্গীকারের কথা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের অনেক বড় অবদান রয়েছে। এই শিল্পে শ্রমিক অধিকার, কর্মস্থলের নিরাপত্তা ও পরিবেশগত মান নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওই কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন কাঠামো, রীতিনীতি এবং শিল্প খাতে সহনশীল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বে উচ্চতর মান অর্জন করেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাস শোয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টার পর দাভোসের কংগ্রেস হলে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হয় এবারের সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিপাদ্যে এবারের সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিশেষজ্ঞ সহ প্রায় ২,০০০-এরও বেশি প্রতিনিধি। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী পর্বের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এবারের সম্মেলনে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তা এই ৫ বিষয়ের উপরে গুরুত্বারোপ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও এর নির্বাহী সভাপতি ক্লাউস শোয়াবের বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল পর্ব। এর পরপরই ৪৭তম এই বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে ভাষণ রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও মুক্ত বাণিজ্য অব্যাহত রাখতে অবদান রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বে যেসব সমস্যা রয়েছে তার কারণ অর্থনৈতিক বিশ্বায়ন নয়। আপনি পছন্দ করুন আর নাই করুন, এটি মহাসাগরের মতো। কেউ চাইলেই অর্থনৈতিক বিশ্বায়ন থেকে বের হতে পারবে না। আমাদেরকে অবশ্যই মুক্ত বাণিজ্য, অবাধ বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। বাণিজ্য যুদ্ধে পুরোপুরি জয় পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ব্যবসায়ী নেতা ও বুদ্ধিজীবী সহ ২,৫০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। জোটের সদস্য রাষ্ট্র না হলেও বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাভোসের বিভিন্ন সেশন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সাম্প্রতিক সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে WEF এর এই কর্মকর্তা জানালেন, বৈশ্বিক সহযোগিতা, বাজার সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য বিশ্ব অর্থনীতির প্রধান হাতিয়ার। আমরা দেখছি দিন দিন সংরক্ষণবাদের দিকে ঝুঁকে পড়া দেশের সংখ্যা বাড়ছে, কিন্তু এটি বিশ্ব অর্থনীতির জন্য অনেক বড় হুমকি। বিশ্বায়ন কোনো অভিশাপ নয় যে একে রোধ করতে হবে। আশা করি এবারের সম্মেলনে বিশ্ব নেতারা বৈশ্বিক সহযোগিতা রক্ষার বিষয়ে কার্যকর আলোচনায় সক্ষম হবেন। বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের সংরক্ষণবাদের দিকে ঝোঁকার পরিকল্পনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের সম্মেলনে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়ন বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে তিনি সময় সংবাদকে জানান, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হবে। বিভিন্ন সেশনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং ডিজিটাল ইকোনমি, ক্লাইমেট চেঞ্জ এগুলো বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা তার সাথে আজকে বৈঠক করবেন। তারপরে ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে উনি কথা বলবেন মূল প্লেনারি হলে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একদিকে যেরকম আমাদের দেশের উন্নয়নের কথা আমরা তুলে ধরছি, দেশের একটা পজিটিভ ব্র্যান্ডিং হচ্ছে, অপরদিকে কিন্তু একটা বিশাল নেটওয়ার্কিং এর সুযোগ। প্রবাসের সময় আরও থাকছে। অবৈধ শ্রমিকদের অস্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়ার সরকার। খুব শিগগিরই বিতরণ করা হবে অনুমতির পাস। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে গতি নেই। মন্ত্রিসভার বেঁধে দেওয়ার সময় পেরিয়েছে আরও ৩ মাস আগে, কিন্তু আবাসিক এলাকায় একসময় অনুমোদন পাওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে আছে বহাল তবিয়তে রয়েছে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোও। এ কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত নয় গুলশান, বনানী, বারিধারার মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকাগুলো। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক বলছে তারা পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। স্কুল আছে কিন্তু স্কুলের নাম ফলক নেই। বলছি গুলশান 1-এ 9 নম্বর সড়কের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের কথা। গুলশানের মতো আবাসিক এলাকার পেটের মধ্যে গড়ে ওঠা এমন স্কুলের সংখ্যা অনেক। সরকারি নিয়ম অনুযায়ী এটি আরো 3 মাস আগেই সরানোর কথা, কিন্তু স্কুলটি রাজুক থেকে কোনো নোটিশ পেয়েছে কিনা কিংবা পেলেও সেক্ষেত্রে তাদের করণীয় কি সেটি জানতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কারো সাক্ষাৎ মেলেনি।
একই স্কুলের নারী শাখাটি রয়েছে 20 নম্বর সড়কে। এখানেও নেই নাম ফলক। তবে এখানে অনেক প্রশ্নেরই উত্তর মিলল কর্তব্যরত দারোয়ানের কাছে। নেমপ্লেট ছিল যে এটা কি সরাইছেন নাকি আপনারা, কেন সরাইছেন? এটা আমাদের সিটি কর্পোরেশন সরাতে বলতে না সরাইবে। অন্যান্য প্রতিষ্ঠান সরাইয়া উঠেছে অনেকে, তারা এখন ই করতেছে যে কারো আপনাদের স্যাররা কি বলতেছে সরাবে স্কুল নাকি? সরানোর কোনো আমাদের পরিকল্পনা নাই। সরেজমিন ঘুরে দেখা গেছে গুলশান বনানীর মূল সড়ক তো বটেই, অলিগলিতে রয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। এমনকি অনেক বাসাবাড়ির নিচেই গড়ে তোলা হয়েছে খাবারের দোকান, বিউটি পার্লার, ছোট মার্কেট। আবাসিক এলাকাতে রয়েছে গার্মেন্টসও। খোদ পুলিশ কর্মকর্তা বলছেন, এত সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে যে পরিমাণ মানুষ প্রতিদিন এসব এলাকায় যাওয়া আসা করেন, তাতে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে। প্রত্যেকটা লোককে আমাদের চেকপোস্টের আওতায় নিয়ে আসা আসলে খুব ডিফিকাল্ট। তারপরে আমরা চেষ্টা করি আমাদের চেকপোস্ট দিয়ে তাদেরকে আমাদের নজরদারির মধ্যে নিয়ে আসার জন্য। কমার্শিয়াল কারণে যে মানুষ এখানে আসছেন তাদের যদি একটা সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা সম্ভব হবে। একই কারণে দিনভর দীর্ঘ যানজটের ভোগান্তিও পোহাতে হয়। কোর্টের থেকে স্টে অর্ডার এনে আজকে না কালকে, এটা না, মানে এখন থেকেই আর কি, মানে কালকে থেকে এগুলো বন্ধ করা উচিত। সমস্যার কথা স্বীকার করে রাজুক বলছে, তারা পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান উচ্ছেদে নামবে। স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিতে একটা কমিটি আছে, আবাসিকের মধ্যে যে বাণিজ্যিক কার্যক্রম করা হয়েছে আমরা সেগুলো উচ্ছেদ করছি। এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া, এটি অব্যাহত আছে, এটি থাকবে। তবে স্পর্শকাতর এসব এলাকায় কি পরিমাণ বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তার সঠিক কোনো হিসেব নেই। গুলশান বনানী বাড়িঘরের মতো কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি, কারণ এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। আর সেটি করতে গিয়ে যদি অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করতে হয়, তবে সেক্ষেত্রে হিমেতালে চলার কোনো সুযোগই নেই, এমনটাই মনে করেন সাধারণ মানুষেরা। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। জায়গা সংকটের কারণে বিকল্প স্থানে ব্যবসা প্রতিষ্ঠান সরানো সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সরে না গেলে এ সমস্যার কোনো সমাধান নেই, এমন দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের। তবে স্থাপনার অবৈধ অংশ অপসারণ ও মালিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানান আনিসুল হক। বুয়েট ঢাকা সিটি কর্পোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতে ঢাকা উত্তরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 12টি মার্কেট ও 321টি আবাসিক ভবন। এর মধ্যে নগর কর্তৃপক্ষ 114টি স্থাপনাকে বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে। ওনাদের প্রত্যেককে কনক্লুডিং রিমার্কসে ছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র দাবি করেন, এসব মার্কেট থেকে ব্যবসায়ীদের সরানোর কোনো পদ্ধতি কাজে আসছে না। ওনারাও জানেন এটা রিস্কি, আমরাও ওনাদেরকে নোটিশ দিয়েছি এটা রিস্কি। বুয়েটের কথার পরে নোটিশ দিলেই তো ওনারা কেসে চলে যান নোটিশপত্র নিয়ে। 1 নম্বর মার্কেটে গত 3 মাস প্রত্যেক দিন আমাদের প্রতিনিধি যেতেন। এরপরে কি করবেন বলেন? কেস করে আমাদের আটকে রেখেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে কাজ চালানোর দাবি করলেও অবৈধ অংশ ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান মেয়র। 4,44,48,35 টাকার একটি টেন্ডার হয়েছিল, কাজও তখন ধরা হয়, কিন্তু সেই কাজটি কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এটা আদৌ আমাদের বোধগম্য নয়। যেহেতু ড্যাভিস মার্কেট ভাঙতে দিতে আমার অসুবিধা নাই আমাদের, কিন্তু আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। দায়িত্ব বেশি কিন্তু যিনি এখন, সেটা বোধহয় ওনাদেরই চিন্তা করার। আমার দায়িত্ব হলো ওখানে জায়গা খালি করে দিলে আমরা আরো 4 বছর 5 বছর জায়গায় 3 বছর একটা মার্কেট তৈরি করলাম, কিন্তু জায়গা খালি না যদি থাকে তাহলে মার্কেট করার মতো জায়গা ডিএনসিসিতে নেই। ব্যক্তি মালিকানাধীন ভবন ভেঙে ফেলতে রাজুক সিদ্ধান্ত দেবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজুক এটাকে ভাঙতে হলে রাজুককে ভাঙতে হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে অবিলম্বে হকারদের উচ্ছেদ বন্ধ করে স্থায়ী পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হকার সমন্বয় পরিষদ। মঙ্গলবারও গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তৃতীয় দিনের মতো চলা এই অভিযানে অংশ নেয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। দুপুর 1টায় গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে অভিযান শুরু হয়ে শেষ হয় মতিঝিলে গিয়ে। এ সময় বুলডোজার দিয়ে রাস্তার ওপরের এবং ফুটপাতের অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব জানান, যতদিন ফুটপাত হকার মুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে হকার উচ্ছেদ অভিযানের নিন্দা জানিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে হকার সমন্বয় পরিষদ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হকাররা এই সমাবেশে যোগ দেয়। এ সময় রাজধানীতে কয়েক লাখ পরিবার ফুটপাতে ব্যবসা করে সংসার চালায় বলে দাবি করেন হকার্স নেতারা। পুনর্বাসন না করে হকারদের উচ্ছেদ করা এবং প্রধানমন্ত্রীর দেয়া হকার পুনর্বাসনের নির্দেশনা পালন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। আপনি অবিলম্বে আমাদেরকে পুনর্বাসনের কাছে দাবি রাখতে চাই যে তিনি যেন এই হকারদের উপরে এই রোলার এস্টিমেট চালাবেন না। অবিলম্বে পুনর্বাসনের
নীতিমালা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। গোলাপশাহ বাজার থেকে শুরু করেছি, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং এরপরে আহাদ বক্স, এরপর বঙ্গবন্ধু স্কোয়ার, এরপরে আমরা জিপি হয়ে আমরা মতিঝিল পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালনা করছি। পথচারীদের জন্য আমরা নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে না পারছি, ততদিন এই কার্যক্রম চলবে। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন সমাবর্তনের স্বাদ। তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্মজীবনে দেশ ও মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে এমন মন্তব্য করে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে এই মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান জানান। গায়ে গাউন আর মাথায় কালো হ্যাট, হাজার হাজার শিক্ষার্থীদের এমন সাজে মুখর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বর। 1992 সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন, তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাসও যেন সীমা ছাড়িয়েছে। আমরা খুবই লাকি যে প্রথম আমরা এই সমাবর্তনে অ্যাটেন্ড করতে পারছি, আর এটা কন্টিনিউ হওয়া উচিত। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন, এবং আমরা যেহেতু এটা প্রথম পেয়েছি এই জন্য আমাদের আনন্দটা খুব বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন হচ্ছে তখন আমাদের মনের মধ্যে খুঁজখুঁজ করতো যে আমরাও যদি পারতাম। আজকে সেই আশাটা আমাদের পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শুরু হয় অনুষ্ঠান। সমাবর্তন বক্তাদের বক্তব্য শেষে সম্মাননা তুলে দেওয়া হয় কৃতি শিক্ষার্থীদের হাতে। রাষ্ট্রপতি বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। শিক্ষা এখন অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। শুধুমাত্র প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বড় একটা অংশ কনসালটেন্সি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোতে সময় বেশি নেন। শিক্ষকদের এই মানসিকতা বদলাতে হবে। প্রিয় স্নাতক বৃন্দ, তোমরা আজ গ্রাজুয়েট, দেশের উচ্চতর মানব সম্পদ। আজকের এই সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি তোমাদের উপর দায়িত্ব অর্পণ করছে। এবারের সমাবর্তনে অংশ নেয় প্রায় 5000 গ্রাজুয়েটস, যার মধ্যে নিবন্ধিত ছাত্রী সংখ্যা 3000-এরও বেশি। সমাবর্তনকে ধরা হয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবনে সবথেকে সম্মানের দিন, কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই দিনটি পেল দীর্ঘ 2 যুগ পর। আনন্দের এই আয়োজন যথাযথ কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপে অব্যাহত থাকবে যুগ যুগান্তর, এমনটাই মনে করছেন দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ভবিষ্যৎ গ্রাজুয়েটরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বঙ্গভবনে বিকেল 5টায় খেলাফত মজলিসের সাথে ও সন্ধ্যা 6টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের প্রস্তাব সহ 7 দফা প্রস্তাব দেয়। অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন করতে নতুন আইন প্রণয়ন সহ 3 দফা প্রস্তাব তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দায়মুক্তির মনোভাব নিয়ে কতিপয় র্যাব কর্মকর্তার লোমহর্ষক এ হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব নেয়ার 2 বছর পূর্তিতে এক বাণীতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বিচার বিভাগ রাষ্ট্রের অন্য বিভাগের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না উল্লেখ করে বাণীতে তিনি বলেন, প্রত্যেক বিভাগকে সংবিধান এবং আইন অনুযায়ী চলতে হবে। মামলা জটকে বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে দায়িত্ব নেয়ার পর মামলা নিষ্পত্তির হার 14% বেড়েছে বলেও জানান প্রধান বিচারপতি। বিএনপির আন্দোলনে নামার কোনো সাহস নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নালিশ সর্বস্ব দলে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিএনপির নামটা এখন তাদের পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত, কারণ নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। সাহস যদি থাকে তাহলে ওই কমিটির 596 জন সদস্য আছে, মোট নেতা আছে, এই 596 জন ঢাকায় একটা মিছিল করে দেখা
তারা কেউ বাইরে যায় না, রাস্তায় বের হয় না, তো কর্মীরা কি করে আন্দোলনে শরিক হবে? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি ভাড়াটে সংগঠন এবং তারা বিএনপি জামায়াতের পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের আর্সেনিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটসের প্রকাশিত রিপোর্ট মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে যুদ্ধাপরাধীদের পক্ষে ভাড়া কাটে, বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে, বিএনপি জামাতের পক্ষে তারা ভাড়া খাটে। এটি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটি প্রমাণিত। বিএনপি এখন বিভিন্ন এনজিওর বিবৃতি নির্ভর একটি দলে রূপান্তরিত হয়েছে। এনজিওর বিবৃতির উপর নির্ভর করে তারা বক্তৃতা বিবৃতি দিচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে সরকারি দল আন্তরিক না হলে রাষ্ট্রপতির পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আন্দোলন করতে না দিলে ভিন্ন কৌশলে বিএনপি আন্দোলনের কথা ভাবছে বলেও জানান তিনি। সরকার যদি আন্তরিক না হয়, মহামান্য রাষ্ট্রপতি কিছু করতে পারবেন না। যখন আমরা দেখব যে সার্চ কমিটি গঠন হয়েছে, দেশের জনগণই বুঝতে পারবে, সেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করবে। জনগণ থেকে শুরু করে সকলে আপনারা বুঝতে পারবেন। যদি সরকার একই খেলায় থাকে, অবশ্যই আমরা এই সরকারের বিরুদ্ধে এবং ভবিষ্যতে যে তাদের পরিকল্পনা খায়েশ, তার বিরুদ্ধে অবশ্যই জনগণকে নিয়ে আমরা রাস্তায় নামব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা জানান তারা। সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুভেচ্ছা জানানোর সময় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবাসের সময় আরও থাকছে। সিরিজে সমতা আনার মিশনে কাল চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রোটিয়াদের সমীহ করেই সতর্ক হওয়ার পরামর্শ স্বাগতিক কোচের। চট্টগ্রামে বিভিন্ন স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি 10 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় নির্দেশ দেওয়া হয়। সভায় ক্যাব, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনার ঘাটতি কতটুকু বা উদ্বৃত্ত কতটুকু এটি আপনি জানবেন এবং সেই আনুপাতিক হারে কিভাবে বৃদ্ধি করা যায়, এটা আবারও বলছি কোনোভাবে 30%-এর বেশি হবে না। অর্থাৎ আপনাকে ভিত্তি বছর ধরতে হবে। কিন্তু 2015 সালে ফি কত ছিল, 2016 সালে ফি কত ছিল, সেটিকে কিন্তু আপনাকে হিসাবে নিয়ে আসতে হবে। তার উপর ভিত্তি করে 2017 সালেটা নির্ধারণ হবে এবং সেটি নির্ধারণ করে আপনি নেবেন, যেটি আমাদের অনুমোদনের মাধ্যমে। আমি বলে যাচ্ছি, যাদেরকে আবারও নিয়েছেন ভর্তি ফি অধিক খাতে ফেরত দিবেন অথবা সমন্বয় করবেন। এটার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিঃসন্দেহে আপনারা জানেন। রেজিস্ট্রেশন বাতিল বা বিভিন্ন পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে না দেওয়া, আরেকটি হচ্ছে এমপিওভুক্ত বাতিল করা, স্টপ করে দেওয়া। 2.5 মাসের বেশি সময় আটক থাকার পর কারাগার থেকে মুক্তি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার মামলার আসামি রসরাজ দাস। মঙ্গলবার দুপুরে জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্বজনরা উপস্থিত ছিলেন। মুক্তি পাওয়ার পর রসরাজ দাস জানান, ফেসবুকে ধর্ম অবমাননাকর কোনো পোস্ট তিনি দেননি। চাচাতো ভাইকে একটি ফেসবুক আইডি খুলে দেওয়ার বলেছিলেন তিনি। এর চেয়ে বেশি কিছুই জানেন না রসরাজ। স্বজনরা জানান, গত বছরের 29 অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর অভিযোগে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের জেলে রসরাজ দাসকে মারধর করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। পরের দিন 30 অক্টোবর নাসিরনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। শুরু ভাই আছে সাসফুল ভাই মানে এরা কইছিলাম কি তুই এটা পুলিশ মানে খোলার পরে মানে আমি এই হৃদয় হইছিলাম হওয়ার পরে মানে আমি তো এই ব্যবহার মানে আমি আর করছি না। মানে আমি তো সারাদিন মাছ ধরা থাকি, মানে কইবার সুযোগ দিছে না। মানে আর বাজার ধরলেই আছে, বাজার ধরানোর পরে আমি তো মানে একে দুই করতে মানুষ প্রচুর মানুষ জমে আছে। তোমার পরে আমার পুলিশে তো তুলেছে এই দুজনে। আমার তো ছেলে রাখছে, আমার একা একা রাখছে, তো মানে 24 ঘন্টা লকআপ। এরা তো সারাদিন আড়াআড়ি করছে, আমি তো 24 ঘন্টা লকআপ। আমি একটা রুমের ভিতরে না, আমার আলাদা রাখছে। স্যার কইছে তোর তো কি মারে উড়ে
এলে তো আমি নিরাপত্তা রাখছি। বাইকনা খুব হাজতে কষ্ট বুক করছে, বাইকনাও বলছে আমার কাছেও কষ্ট লাগছে, তাই পরিপ্রেক্ষিতে আজকে বাইকনাকে নিয়ে বাইকটার মা বাবার কাছে নিয়ে যাব। সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে 12 জানুয়ারি দগ্ধ 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এদের মধ্যে একজন সকালে এবং বাকি 2 জন সন্ধ্যায় মারা যান। চিকিৎসক জানান 3 জনের শ্বাসনালী পুড়ে গিয়েছিল। নিহতদের স্বজনরা সিরাজগঞ্জের সোয়াকুল এলাকার একটি ধানের চাতালের বয়লার বিস্ফোরণে এই 3 জন দগ্ধ হন বলে জানান। পরে তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের লাশ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সুনামগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, জালিয়া নদীর জলমহাল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ধনঞ্জয় ও একরাম হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাজুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় আহত 8 জনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং 2 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শাহরুল ও উজ্জ্বল নামে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কক্সবাজারে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে শহরের হুরুস্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় র্যাব 7-এর কক্সবাজার ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুরু স্কুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় করিম উল্লাহ ও মোহাম্মদ রমিজ নামে 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে 78টি পাইপ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক 2 জন রোহিঙ্গা সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। সিলেট কেন্দ্রীয় কারাগারে ইকবাল হোসেন বকুলের পরিবর্তে রিপন আহমেদ ভুট্টোর যাবজ্জীবন সাজা ভোগের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির আহমেদ পাটোয়ারির কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুলের পরিবর্তে সিলেট কেন্দ্রীয় কারাগারে 1.5 বছর ধরে সাজাভোগ করছেন রিপন আহমেদ ভুট্টো। মূল আসামি ইকবাল হোসেন বকুল সৌদি আরবে পালিয়ে গেছে। এই খবরটি গণমাধ্যমে প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নানকে প্রধান করে গত 5 জানুয়ারি 2 সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী 2 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি উন্নীত হবে 8%। এ সময় বাড়বে সরকারি বেসরকারি বিনিয়োগের পরিমাণও, এমন আশা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, চলতি বছর মুদ্রানীতি চূড়ান্ত হবে সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তারা। আমরা মুদ্রানীতি যখন করছি, সরকারের জিডিপি যেটা অর্জনের লক্ষ্যমাত্রা করা হয়েছে, আমরা সেটার সাপোর্টই আমরা মানি করি। আনএমপ্লয়মেন্ট একটি বড় চ্যালেঞ্জ। আমরা জানি প্রতি বছর প্রায় 2 মিলিয়ন বা 20 লক্ষ মানুষ এই জব মার্কেটে প্রবেশ করে এবং এখনো আমরা মনে হয় না যে 4 লক্ষর বেশি হয়তো অ্যাকচুয়াল এমপ্লয়মেন্ট পায়। এসএমই এবং এমএসএমই দ্বারা আমরা সকলের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা করছি। আমার দৃঢ় বিশ্বাস at the end of next 2 years we shall reach 8% growth rate. আগামী 2 বছরে কম সময় যদিও, that we should make maximum effort to reach that 32% investment level. এবং দেশে যে স্থিতিশীল অবস্থা, এটা খুবই আমার অসুবিধাজনক নয়। প্রবাসের আরো কিছু খবর। কাগজপত্রবিহীন অবৈধ শ্রমিকদের অস্থায়ীভাবে কাজের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদি হামিদি জানান, শিগগিরই অভিবাসন বিভাগ অবৈধ শ্রমিকদের মাঝে কাজের অনুমতির পাস বিতরণ করবে। যে শ্রমিকদের আঙুলের ছাপ ইমিগ্রেশন বিভাগের কাছে নেই, শুধু সেসব অবৈধ শ্রমিকদের কোম্পানির মালিক পক্ষের মাধ্যমে কাজের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। 2020 সাল পর্যন্ত 1 বছর পর পর নির্দিষ্ট ফি জমা দিয়ে কাজের অনুমতিপত্র নবায়ন করা যাবে। মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিককে নেওয়া বন্ধ থাকায় বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে কারখানার মালিকেরা নির্দিষ্ট সময়ে পণ্য হস্তান্তর করতে পারছেন না, যা দেশটির মন্দা অর্থনীতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
এ সংকট থেকে উত্তরণে দেশটির পোল্ট্রি শিল্প, খনি ব্যবস্থাপনা, কার্গো পরিবহন ও পর্যটন খাতে আরও শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। will continue to come to Malaysia to work, and some of them will risk jail as well as caning. পাসপোর্টের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। দেশটিতে কর্মরত প্রায় 2,75,000 শ্রমিকের 75% বিভিন্ন কোম্পানির অধীনে কাজ করে থাকেন। তাদের ওয়ার্ক পারমিট 2 থেকে 3 বছরের জন্য করা হয়ে থাকে। কুয়েত সরকারের আইন অনুযায়ী কাজের এই অনুমতিপত্রের জন্য পাসপোর্টের মেয়াদ 3 বছরের বেশি থাকতে হয়। এক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টধারীরা প্রায় প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। দূতাবাসে জরুরি পাসপোর্ট করতেও 1 মাসের বেশি সময় লাগে বলে অভিযোগ তাদের। পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হলে দেশটিতে প্রতিদিন বাংলাদেশি মুদ্রায় প্রায় 560 টাকা জরিমানা গুনতে হয়। তাই কুয়েতে শ্রমিকদের কাজের সুযোগ বহাল রাখতে পাসপোর্টের মেয়াদ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত SM আবুল কালাম। കരാറിൽ KPP-യും വിവിധ കമ്പനികളും കഴിഞ്ഞ ദിവസം 10 বছরের পাসপোর্ট চাই, 5 বছরের পাসপোর্ট আমাদের 3 বছরে শেষ হয়ে যায়। এখন 5 বছরের মেয়াদ হলে আমাদের অন্য ভাড়ানি হতে হয়। পাসপোর্ট 10 বছর করার প্রবাসীদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। তাদের এই দাবির সঙ্গে আমারও দাবি যে 10 বছরের পাসপোর্ট মেয়াদ করা হোক। কলকাতার কাছে 24 পরগনার ভাঙড়ে একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণকে ঘিরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভে পুলিশ বাধা দিলে দিনভর সংঘর্ষ চলে। এতে পুলিশ সহ আহত হন অর্ধশতাধিক। বিকেলের দিকে পুলিশের গুলিতে একজন নিহতের গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত স্থগিত ঘোষণার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের উদ্যোগে পাওয়ার গ্রিড স্থাপনের জন্য ভাঙড়ে জমি অধিগ্রহণ করা হচ্ছিল। প্রথম দিকে মানুষ জমি দিলেও পরবর্তীতে অনেকেই অস্বীকৃতি জানান। প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটল। রাজধানীতে অনুষ্ঠিত হল শিশুতোষ চলচ্চিত্র জলশেওলা এর মহরত। মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট গুণীজনদের উপস্থিতিতে বাংলা মোটরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত অনুষ্ঠান। টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান মুন্নি হোসেনের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন পরিচালক জেসমিন আক্তার। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সাংবাদিক শাহিদুল হাসান খোকন। বুধবার থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। জলশেওলায় দেশের সুবিধাবঞ্চিত পথ শিশুদের গল্প তুলে ধরার চেষ্টা করবেন বলে জানান পরিচালক জেসমিন আক্তার। দেশের বাইরের খবর। নাইজেরিয়ার একটি শরণার্থী শিবিরে সামরিক বাহিনীর ভুলবশত বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রান এলাকায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অবস্থান মনে করে এ হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF এর বরাতে BBC জানায় হামলায় রেড ক্রসের 6 জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে, যাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যামেরুন সীমান্তবর্তী নাইজেরিয়ার ওই অঞ্চলে দীর্ঘদিন থেকেই বোকো হারামের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। বোকো হারাম সদস্যদের জড়ো হয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ওই এলাকায় হামলার নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র। নারী ক্রিকেটের খবর। সিরিজের সমতা আনার মিশনে বুধবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। অভিজ্ঞতা কম হলেও তৃতীয় ওয়ানডে জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মনে করেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। তবে প্রোটিয়ারা শক্তিশালী দল বলেই বাকি 2 ওয়ানডেতেও সতর্ক থাকার কথা জানিয়েছেন স্বাগতিক কোচ ডেভিড ক্যাপেল। কক্সবাজার শেখ জামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল 9:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারতে হয়েছিল টাইগ্রেসদের। তবে তৃতীয় ওয়ানডেতে সেই আক্ষেপ ঘুচিয়ে দারুণভাবে সিরিজে ঘুরে দাঁড়িয়েছেন পান্না খাদিজারা। তাই সিরিজ বাঁচাতে ও জয়ের ধারা অব্যাহত রাখতে ম্যাচের আগের দিন নিবিড় অনুশীলনে ক্যাপেলের শিষ্যরা।
এদিকে নারীদের এমন জয় বাকি ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস বিসিবি নির্বাচক হাবিবুল বাশারের, যা অনভিজ্ঞ টাইগ্রেসদের অভিজ্ঞ করে তুলবে বলে মনে করেন তিনি। প্রথম ম্যাচটা আমরা বেশ ভালো রানে হেরেছিলাম, সেকেন্ড ম্যাচটা উই কেম ভেরি ক্লোজ, যেটা একদম কাছে চলে গিয়েছিলাম, থার্ড ম্যাচটায় আমরা জিততে পেরেছি। মানে প্রতি ম্যাচেই কিন্তু আমরা ইমপ্রুভ করছি। অ্যাজ এ মেনশন আর্লিয়ার যে আমরা যত খেলবো আমাদের খেলাটা এত ইমপ্রুভ করবে, বিকজ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি গুড টিম, ওদের হারাতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। সবশেষ 2 ম্যাচে টাইগ্রেসদের পারফরম্যান্স প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকাকে হারানো অসম্ভব কিছু নয়, তাই বাকি 2 ম্যাচে বাংলাদেশ জয় পাবে বলে বিশ্বাস হাবিবুল বাশারের। এদিকে তৃতীয় ম্যাচ হারায় প্রোটিয়া নারীরা চতুর্থ ম্যাচে আক্রমণাত্মক থাকবে বলে মনে করেন কোচ, ফলে কোনো প্রকার ছাড় দিতে রাজি নন বলে জানান তিনি। সহজ হবে না, ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ওরা খুব ভালো টিম, বাট লাস্ট 2টা ম্যাচে কিন্তু বোঝা গেছে যে ওরা বিটেবল এবং আমাদের ওদের হারানোর সামর্থ্য আছে। ওরা ম্যাচ হেরেছে, তাই স্বাভাবিকভাবেই আরো আগ্রাসী হয়েই মাঠে নামবে তারা। দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল হওয়ায় কোনো ছাড় দেবে না, তবে আমার খেলোয়াড়রাও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তাই বাকি ম্যাচগুলোতে প্রোটিয়াদের হারাতে মাঠে নামবো আমরা। এদিকে দক্ষিণ আফ্রিকা নারী দল অনুশীলন করলেও দলের পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কেউ কথা বলেননি। তবে সিরিজ জয় নিশ্চিত করতে চতুর্থ ম্যাচের আগে অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে প্রোটিয়া নারীদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। বাংলাদেশে 1186 জন সাইক্লিস্টের এক লেনে সাইকেল চালানোর বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। গত বছর 16 ডিসেম্বর বিজয়ের 45 বছরকে স্মরণীয় করে রাখতে 1186 জন সাইক্লিস্টকে নিয়ে সিঙ্গেল লাইন রাইডের আয়োজন করে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। অনুষ্ঠানের 1 মাসেরও বেশি সময় পর মিলল আনুষ্ঠানিক স্বীকৃতি। এর আগে 2010 সালের 3 অক্টোবর 914 জন সাইক্লিস্ট নিয়ে মার্কিনীরা এই রেকর্ডের সূচনা করে নাম লেখায় গিনেস বুক অব ওয়ার্ল্ডে। এর 5 বছর পরে 984 জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি নিজেদের দখলে নেয় বসনিয়া হার্জেগোভিনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা মহানগরীকে ঘিরে থাকা 6টি নদী পরিণত হয়েছে বিষাক্ত তরল বর্জ্যের আধারে। দ্রুত পদক্ষেপের তাগিদ থাকলেও টাস্কফোর্স এগুচ্ছে ধীর গতিতে। তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। দাভোসে এক কর্মশালায় প্রধানমন্ত্রী যোগ দিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। বারবার নোটিশ দিয়েও রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে সরানো যাচ্ছে না ব্যবসায়ীদের, বললেন উত্তরের মেয়র। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদেও নেই অগ্রগতি। রাজধানীর গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান। প্রতিবাদে প্রেসক্লাবের সামনে হকারদের বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসনের দাবি। এবং সুনামগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত 3, আহত 8 জন সদর হাসপাতালে ভর্তি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।